আসসালামু আলাইকুম সম্মানিত আইন শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইসলামিক ল অফ ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ক্লাসগুলোতে আমরা ইসলামিক ল অফ ইনহেরিটেন্স বোঝার জন্য যে ব্যাকগ্রাউন্ড গুলো বুঝতে হয় তার সব কয়টা লেকচার আমরা আলোচনা করেছি, প্রায় 5-6টি লেকচারে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সরাসরি বিভিন্ন অংশীদার যারা আছে, বিভিন্ন ইয়ার যারা আছে, শেয়ারার যারা আছে, আসাবা যারা আছে, তারা কখন কোন অবস্থায় কি সম্পত্তি পায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আজকের লেকচারে আমরা মূলত আলোচনা করব স্বামী এবং স্ত্রী তারা কখন কোন অবস্থায় সম্পত্তি পায়, এবং এই ক্ষেত্রে যে বিভিন্ন কনফিউশন আছে সেগুলো আমরা আজকে রিমুভ করার চেষ্টা করব। এবং সেই বিষয়গুলো হচ্ছে, যেমন অনেক সময় এরকম কনফিউশন থাকে যে হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের বিয়ে হওয়ার পরে, বাসর হওয়ার আগেই যদি একজন মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে হাজব্যান্ড তার ওয়াইফের সম্পত্তি পাবে কিনা বা ওয়াইফ তার হাজব্যান্ডের সম্পত্তি পাবে কিনা, এই ধরনের বিষয় থাকে। আবার আমরা জানি যে হাজব্যান্ড এবং ওয়াইফ তাদের সম্পত্তি কখনো কখনো কম বা বেশি পাওয়ার বিষয় থাকে তাদের সন্তানাদি থাকা না থাকার উপরে। অর্থাৎ সন্তান থাকলে তারা একরকম অংশ পায়, সন্তান না থাকলে অন্যরকম অংশ পায়। প্রশ্নটা আসে যে এই সন্তান কি নিজের ঔরসজাত সন্তান হতে হবে কি না। এই প্রশ্নগুলো সহ আমরা আজকে হাজবেন্ড এবং ওয়াইফের যে সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্তির যে বিষয়গুলো আছে, যে অবস্থাগুলো আছে, কোন অবস্থায় তারা পায়, সেগুলো আলোচনা করবো। আমরা সরাসরি চলে যাচ্ছি আজকের লেকচারে। আমি স্ক্রিন শেয়ার করছি যাতে করে বিষয়টা স্পষ্ট করে বোঝা যায়। আম, আমরা আগেই বলেছি যে এখানে হাজবেন্ড এবং ওয়াইফের যে অংশগুলো আছে সেই অংশগুলো আজকের লেকচারে আমরা আলোচনা করব। শেয়ার অফ হাজবেন্ড এন্ড ওয়াইফ। হাজবেন্ড, প্রথমে মনে রাখতে হবে দুইটা সিচুয়েশনে হাজবেন্ড সম্পত্তি পেতে পারে। আমরা এখানে হাজবেন্ডের আলোচনা করছি। দুইটা সিচুয়েশন। নাম্বার ওয়ান সিচুয়েশন ভালো করে মনে রাখতে হবে, হাজবেন্ড গেটস হাফ অফ দ্য টোটাল প্রপার্টি ইন দ্য অ্যাবসেন্স অফ চাইল্ড অর সানস চাইল্ড হাউ লো সো এভার। এখানে কথাটা হলো যে হাজবেন্ড পুরো সম্পত্তি, অর্থাৎ আমরা জানি, আগেই জানি যে সম্পত্তি পাওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে যে আগে যে যে বিষয়গুলো, ওসিয়ত যদি থাকে ওসিয়ত পূরণ করবে, দাফন কাফন সবগুলো পূরণ করবে, উইল যেটা বলেছি ওসিয়ত, এগুলো পূরণ করার পরে যে সম্পত্তি থাকবে, ঋণ যদি থাকে সেগুলো পরিশোধ করার পরে যত সম্পত্তি থাকবে, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অর্ধেক পেয়ে যাবে হাজবেন্ড। অর্থাৎ ওয়াইফ মারা যাওয়ার পরে তার এইরকম করে তার ঋণ ওসিয়ত সবগুলো পূরণ করার পরে সমস্ত সম্পত্তি স্থাবর অস্থাবর তার অর্ধেক হাজবেন্ড পেয়ে যাবে, যদি ওই ওয়াইফের, অর্থাৎ যার সম্পত্তি পেতে যাচ্ছে হাজবেন্ড, তার কোনো সন্তান এদিন থাকে, ছেলেও নাই মেয়েও নাই। চাইল্ড বলতে এখানে ছেলে মেয়ে দুজনকে বোঝানো হয়েছে। আর সানস চাইল্ড, ছেলের দিক থেকে ছেলে মেয়ে যদি থাকে, অর্থাৎ ছেলের দিক থেকে নাতি বা নাতনি নাই, ছেলেও নাই মেয়েও নাই, কিন্তু মেয়ের দিক থেকে যদি নাতি বা নাতনি থাকে তাহলে কিন্তু সমস্যা নাই। এটা কোরআনিক আইনের কথা বলছি, আবার বলছি। অর্থাৎ মেয়ের দিক থেকে যদি নাতি বা নাতনি থাকেও তাহলেও কিন্তু ওই হাফ প্রপার্টিটাই পাবে। এটা হচ্ছে কোরআনিক আইন। কিন্তু আমরা ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন নিয়ে একটা ক্লাস করেছিলাম, সেখানে বলেছিলাম মেয়ের ছেলে থাকলে ওই ছেলেও মেয়েকেই রিপ্রেজেন্ট করবে, মেয়ের মেয়ে থাকলে সেও ওই মেয়েকেই রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ সেই ক্ষেত্রে এই চাইল্ড থাকার সময় পর্যায়ে হবে ছেলে থাকা বা মেয়ে থাকা। অর্থাৎ মেয়ে না থাকলেও মেয়ের মেয়ে বা মেয়ের ছেলে থাকলে সেটা মেয়েকেই যেহেতু রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ চাইল্ড থাকার মতোই হয়ে যাবে, যেটা বর্তমান স্ট্যাটিউটরি ল, যেটার মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সম্পত্তি বন্টন হয়। আর কোরআনিক আইন অনুযায়ী আমরা মনে রাখবো এটা, যে ছেলে মেয়ে কেউ না থাকা এবং ছেলের ছেলে মেয়ে না থাকা, এই দুইটা বিষয় আমাদের জানতে হবে, কোরআনিক আইন এবং রাষ্ট্রীয় আইন। কারণ এখন পর্যন্ত জুডিশিয়ারি, অ্যাডভোকেটশিপ, বিভিন্ন পরীক্ষায় আপনারা দেখবেন যে প্রশ্নগুলো যেভাবে আসে সেখানে কিন্তু কোরআনিক আইন অনুযায়ী কি হয় এবং ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন অ্যাপ্লাই করলে কি হয়, দুইটাই কিন্তু জানতে চাওয়া হয়। সুতরাং দুইটাই আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা আপাতত জেনে নিলাম একজন ব্যক্তির ওয়াইফ মারা গিয়েছে, ওয়াইফের কাছ থেকে হাজবেন্ড তার সম্পত্তি পাবে, তখন দেখতে হবে ওই ওয়াইফের কোনো চাইল্ড আছে কিনা। এই সম্পর্কগুলো সবসময় মৃত ব্যক্তির সাথে, আমি যখনই চাইল্ড বলছি তার মানে মৃত ব্যক্তির চাইল্ড, আমি যখন হাজবেন্ড বলছি তার মানে মৃত ব্যক্তির হাজবেন্ড। তাহলে মৃত ব্যক্তির হাজবেন্ড সম্পত্তি পাবে মৃত ব্যক্তির কোনো চাইল্ড না থাকলে, এবং চাইল্ডের কোনো সানের চাইল্ড না থাকলে, মৃত ব্যক্তির মেয়ে ছেলের দিক থেকে কোনো সন্তানাদি না থাকলে। এরকম যদি হয় তাহলে কত পাবে? অর্ধেক পেয়ে যাবে। আর এটার কোনো একটা শর্ত যদি লঙ্ঘন হয়, যেমন চাইল্ড থাকলো বা সানস চাইল্ড থাকলো, তাহলে সেই ক্ষেত্রে হাফ না পেয়ে 1/4, অর্থাৎ 4/1 ভাগ 25% সম্পত্তি পেয়ে যাবে। এই যে দুইটা সিচুয়েশন, আপনি যখন অঙ্ক করবেন আপনার এতটুকুই মুখস্থ জানা থাকা লাগবে। এগুলো যদি পারেন অঙ্ক একদম ইজিলি করে ফেলতে পারবেন। কিন্তু এগুলো যদি কনফিউশন হয়, যখন এখন তো একজন শেয়ারারের শেয়ার নিয়ে কথা বলছেন, আপনি তো 12 জন শেয়ারারের শেয়ার জানবেন, তাহলে অনেকজন ব্যক্তি থাকবে, কে পাবে পাবে না, কোন অবস্থায় কত পাবে, এটা যখন মুখস্থ জানা থাকবে তখন খুব সহজেই আপনি অঙ্কটা করে ফেলতে পারবেন। আমরা দু একটা অঙ্ক করেও আজকে দেখাবো ইনশাল্লাহ।
এখন প্রশ্ন হলো কোন ধরনের চাইল্ড থাকা না থাকা সাপেক্ষে এই সম্পত্তি অর্ধেক পাওয়া বা 4 ভাগের 1 ভাগ পাওয়া। এখানে এনি চাইল্ড, যে কোনো ধরনের সন্তান হতে পারে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি দেখা গেল বিয়ে করলো এমন একজন স্ত্রীকে, যেই স্ত্রী তার আগের কোনো স্বামী ছিল যার কাছ থেকে সে ডিভোর্সড হয়েছে, সেই স্বামীর দিক থেকে তার হয়তো একটা দুইটা সন্তান ছিল, একটা অ্যাটলিস্ট একটা ধরলাম যে তার সন্তান ছিল, ছেলে ছিল বা মেয়ে ছিল। তাহলে এখানে যে বললাম ছেলে, মৃত ব্যক্তির ছেলে বা মেয়ের উপস্থিতি, এই ছেলে বা মেয়ে ঔরসজাত, মৃত ব্যক্তির ঔরসজাত সন্তান আহ, যে এখানে যে হতে হবে এরকম না। অর্থাৎ এই যে এখানে যে বললাম চাইল্ড, এখন যদি বলি যে হাজবেন্ড যে সম্পত্তি পাচ্ছে তার নিজের চাইল্ড নাই, কিন্তু তার ওয়াইফের আগের স্বামীর ঘরের তার চাইল্ড আছে, সেই ক্ষেত্রেও কিন্তু চাইল্ড থাকার শর্ত পূরণ হয়ে যাবে। অর্থাৎ তখন আর সম্পত্তি সে হাফ না পেয়ে 1/4 সম্পত্তি পাবে। এটা হচ্ছে কথা। একই সাথে একটা প্রশ্ন আসে যে এরা, অর্থাৎ হাজবেন্ড, এমন কি কোনো সিচুয়েশন আসতে পারে যে কমপ্লিটলি সে এক্সক্লুডেড হয়ে যাবে? এই উত্তরটা কিন্তু আমাদের আগের একটা লেকচারেও আছে। সেখানে বলেছিলাম প্রাইমারি শেয়ার কারা, প্রাইমারি ইয়ার কারা। প্রাইমারি ইয়ারদের মধ্যে 5টা ক্যাটাগরির মধ্যে একটা ছিল হাজবেন্ড। হাজবেন্ড কখনোই পূর্ণ বঞ্চিত হয় না, কিছু না কিছু সে অবশ্যই পাবে। আমরা দেখেছি এখানে হয় হাফ পাবে, না হয় 1/4 পাবে, এর বাইরে কোনো কিছু না। কনভার্সন, সে হ্যাঁ কনভার্ট হয়, তারটা কখনো কখনো ও কনভার্সন। এখানে যে তার যে পরিচয়টা, সেটা আমরা আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যে সে হচ্ছে একজন শেয়ারার, কোরআনিক শেয়ার তার আছে। সে কখনো কি রেজিডুয়ারি বা আসাবা হয় কিনা, যে অবশিষ্ট অংশ পাবে, সবাই পাওয়ার পরে যা থাকবে এরকম হবে কিনা। হাজবেন্ড কখনো এরকম হয় না, সে সবসময়ই শেয়ারার হিসেবে, তার একটাই তার স্টেটাস। এটা হলো কথা। এরপরে একটা স্পেশাল রুল ইন কেস অফ ডিভোর্স অ্যান্ড দ্য কোয়েশন অফ কনজুমেশন, দুইটা বিষয়। যদি ডিভোর্স হয়, হাজবেন্ড ওয়াইফ তাদের একজন যদি মারা যায় বিয়ে চলমান অবস্থায়, তখন না তার সম্পত্তি তার হাজবেন্ড বা ওয়াইফ অন্যজন পাওয়ার প্রশ্নটা আসে। কিন্তু বিয়ে চলাকালীন অবস্থায় তারা যদি ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হয়ে যাওয়ার পরে তারা সম্পত্তি পাবে কি না। ডিভোর্স হয়ে যাওয়াটা কখন নিশ্চিত হয় এটা আগে বুঝতে হবে। ডিভোর্সটা কমপ্লিট হবে তখন, রিভোকেবল নাকি ইররিভোকেবল। আমরা যখন মুসলিম ল পড়বো তখন সেখানে ডিভোর্স নিয়ে বা তালাক নিয়ে যখন কথা বলবো তখন এইগুলো বিস্তারিত আলোচনা করবো, কখন রিভোকেবল কখন রিভোকেবল না, প্রত্যাহারযোগ্য কখন প্রত্যাহারযোগ্য না কখন। আমাদের জানতে হবে যখন তালাকটা এই পর্যায়ে হয় যে এটা প্রত্যাহারযোগ্য, এখনো ইফেক্টিভ হয় নাই, এখনো ইফেক্টিভ হয় নাই, সেপারেশন এখনো ইফেক্টিভ হয় নাই। ইফেক্টিভ যদি না হয়ে থাকে এই অবস্থায়, হ্যাঁ তালাক বলছে তোমাকে 1 তালাক দিলাম, কিন্তু 1 তালাক দিলাম 15 দিনের মাথায় দেখা গেল হাজবেন্ড মারা গেল বা ওয়াইফ মারা গেল, এই অবস্থায় একজন আরেকজনের সম্পত্তি পাবে, কারণ স্টিল দ্যাট ওয়াজ রিভোকেবল। অ্যাজ লং অ্যাজ the divorce is revocable, the separation has not taken place. So within this period, if any of the spouses die, the other part of the, তার যে কাউন্টার পার্ট যে থাকবে হাজবেন্ড বা ওয়াইফ, তখন সে সেই সম্পত্তিতে অবশ্যই সেই অংশীদার হবে, সে শেয়ার পাবে, সে উত্তরাধিকারী হবে। কিন্তু ওয়ান্স দ্য ডিভোর্স ইজ কমপ্লিট, ইট হ্যাজ বিন কমপ্লিটলি সেপারেটেড, ইট ইজ নো লঙ্গার রিভোকেবল, আর রিভোক করা যাচ্ছে না, তখন সেই ক্ষেত্রে কিন্তু আর একজন আরেকজনের সম্পত্তিতে উত্তরাধিকারী হবে না। সেকেন্ড প্রশ্ন হলো যে কনজুমেশন ইজ ইম্যাটেরিয়াল। এখানে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে তাদের মধ্যে বাসর হলো কি হলো না, দ্যাট ইজ নট এ প্রিকন্ডিশন ফর গেটিং ইনহেরিটেন্স ফ্রম হাজব্যান্ড অর ফ্রম ওয়াইফ। হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে পাওয়ার জন্য বা ভাইস ভার্সা, ওয়াইফের কাছ থেকে হাজব্যান্ড পাওয়ার জন্য, সম্পত্তি পাওয়ার জন্য, যেমন বিয়ে করে আসতেছিল, বউ নিয়ে আসতেছিল, প্রতিমধ্যে যদি এমন হয় যে অ্যাক্সিডেন্টে একজন মারা গিয়েছে, বউ মারা গিয়েছে বা স্বামী মারা গিয়েছে, তখন স্বামী মারা গেলে তার স্ত্রী অবশ্যই তার কাছ থেকে সম্পত্তি পাবে। আর স্ত্রী মারা গেলে তখন তার সম্পত্তি থেকে হাজব্যান্ড পাবে। অর্থাৎ তাদের মধ্যে কনজুমেশন, যে নাফসাল নাইট যেটা, ব্রাইড নাইট যেটা, সেটা হওয়ার দরকার নেই। এবার আমরা দুই একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। দেখেন এখানে অঙ্কগুলো এইভাবে আসবে, যেমন একটা ইলাস্ট্রেশন, হাজবেন্ড গেটস হাফ ইন দ্য অ্যাবসেন্স অফ এনি চাইল্ড অর সানস চাইল্ড। কিরকম? যেমন এখানে ফাদার আছে, দেখেন তো খেয়াল করে, যদি অবস্থা এমন হয় একজন ব্যক্তি মারা গেছে, তার শুধু হাজবেন্ড আছে আর শুধু ফাদার আছে, আর কেউ নেই, মৃত ব্যক্তির শুধু ফাদার আর হাজবেন্ড, তাহলে যেহেতু ওই শর্তগুলো পূরণ করছে না, যেহেতু তার কোনো চাইল্ডও নাই, সানস চাইল্ডও নাই, স্বাভাবিকভাবে হাজবেন্ড হাফ পেয়ে যাবে। আর ফাদার বাকি যা আছে, অর্থাৎ বাকি হাফ ফাদার পেয়ে যাবে। ফাদারের অংশ যখন আলোচনা করব তখন আপনারা দেখবেন ফাদারের দুইটা স্টেটাস হয়, সে শেয়ারার হিসেবেও পায়, কখনো কখনো অবশিষ্ট ভোগী বা রেজিডিউয়ারি হিসেবেও পায়। এখানে সে রেজিডিউ পেয়েছে, সেটা ফাদারের সময় জানবো। আপাতত জানলাম হাজবেন্ড কেন হাফ পেলো, কারণ ওই যে চাইল্ড, সান চাইল্ডও নাই, সানস চাইল্ডও নাই, হাউলো সোয়েভার নাই, এই জন্য হাফ পেয়েছে। পরের উদাহরণটাতে আমরা যাই। এখানে দেখা যাচ্ছে হাজবেন্ড আছে আর সান আছে।
একজন, একটা ছেলে আছে আর হাজবেন্ড আছে, স্বাভাবিকভাবে চাইল্ডের মধ্যে পড়ে গেছে। চাইল্ডের মধ্যে পড়ে গেলে তাহলে হাজবেন্ড ওই শর্ত পূরণ করছে না। তাহলে 2 নাম্বার যে অবস্থা, সন্তান থাকলে কি হয়, 1/4 পায়, সে 1/4 পেয়েছে। আর বাকি অংশ সান পেয়েছে। সান কিন্তু কখনোই শিয়ারার না, সে কখনোই কোরআনিক তার পূর্ণ অংশ ওখানে বলে দেওয়া নাই, সুতরাং সে সবসময় অবশিষ্ট ভোগী হিসেবে হয়। সেই জন্য অবশিষ্ট সমস্ত সম্পত্তি এই একজনই আছে উত্তরাধিকারী, বাকি সে পেয়ে গিয়েছে। পরের এক্সাম্পলটাতে যদি আমরা যাই, হাজব্যান্ড গেটস 1/4 উইথ এনি চাইল্ড ওয়েদার সান অর ডটার। এখানে হাজব্যান্ড আছে, ডটার হয়েছে, আমরা বলেছিলাম না চাইল্ড, এখানে সান দিয়ে দেখালো, এখানে ডটার দিয়ে দেখালো। হাজব্যান্ড কত পেলো, এই যে 4 ভাগের এক ভাগে পেলো। আর বাকি 2 ভাগের 1 ভাগ সে ডটার পেয়েছে অ্যাজ শেয়ারার, বিকজ দের ইজ নো সান অ্যান্ড শি ইজ 1 ইন নাম্বার। সে বাকি অংশটা পেয়ে গিয়েছে। এখন আমরা দেখি পরবর্তী যে ইলাস্ট্রেশনটা আছে সেখানে, হাজব্যান্ড গেটস 1/4 উইথ এনি সানস চাইল্ড। সানের সানও যদি থাকে, এটা আমরা ডক্টর অফ রিপ্রেজেন্টেশন দিলে তো এটা দরকারই নাই, এমনিতেই সান থাকাও যা, সান সান থাকাও যা, ডটার থাকাও যা, ডটারের ডটার বা সান থাকাও তা। তাহলে আমরা মোটামুটি হাজবেন্ড কোন সময় কতটুকু সম্পত্তি পায় এটা দেখে নিলাম। অতটুকু মনে রাখলে আশা করি এখান থেকে কোনো অঙ্ক আসলে ভুল হবে না। ওয়াইফও 2টা সিচুয়েশনে সম্পত্তি পায়। 1 নাম্বার, হাজব্যান্ড যেমন 2 ভাগের 1 অথবা 4 ভাগের 1 পায়, আর ওয়াইফ হলো 4 ভাগের 1 অথবা 8 ভাগের 1। ওই যে কন্ডিশনগুলো আগের মতোই, ইন দ্য অ্যাবসেন্স অফ চাইল্ড ওর সানস চাইল্ড, চাইল্ড থাকবে না, ছেলে বা মেয়ে থাকবে না, বা ছেলের দিক থেকে ছেলে মেয়ে থাকবে না। আগের প্রশ্নগুলো আবারও আসছে, বারবার রিপিট করছি না যে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন আসলে কি হয়, কারণ এটার উপরে অলরেডি 2টা লেকচার আলোচনা করেছি, সেটা ভালো করে বুঝলে এখানে আর আলাদা করে বোঝার দরকার হবে না। তাহলে এই সন্তানাদিদের উপস্থিতিতে 1/4 পায় একজন ওয়াইফ, আর সন্তানাদিদের অনুপস্থিতিতে, অনুপস্থিতিতে 1/4 পায়, উপস্থিতিতে 1/8 পায়, 8 ভাগের 1 ভাগ পায়। কোন ধরনের চাইল্ড হইতে হবে, এখানে চাইল্ডের কথা যে বললাম, চাইল্ডের প্রেজেন্স বা অ্যাবসেন্সে যে কোনো ধরনের চাইল্ড, সেটা নিজের হোক, নিজের ওরজাত হোক বা না হোক। যেমন আমি একটা মহিলা যার কাছে গিয়ে সে বিয়ে বসলো, ওই পুরুষের আগে তার ওয়াইফ ছিল, তার আগে ওখান থেকে তার সন্তান আছে, যদি হয় আগের বউ থাকুক বা না থাকুক, তার সন্তান আছে, সেই সন্তান তার নিজের না হোক, তারপরেও কিন্তু যেহেতু ওই পুরুষের সন্তান আছে, সুতরাং সে মারা যাওয়ার পরে তখন আর তার নিজের সন্তান না থাকলেও সে 8 ভাগের 1ই পাবে, কারণ সন্তান বলতে এখানে নিজের ঔরজাত হওয়া শর্ত না। এক্সক্লুশন এবং কনভার্সনের ক্ষেত্রে একই কথা, ওয়াইফের কথাও বলেছিলাম, সে কখনোই এক্সক্লুডেড হয় না, সম্পত্তি থেকে বঞ্চিত হয় না, এমন কোনো সিচুয়েশন আসে না। কারণ আমরা 2টা সিচুয়েশনে দেখেছি, একটা হচ্ছে 4 ভাগের 1, আর একটা হচ্ছে 8 ভাগের 1। আমরা দেখেছি কখন 4 ভাগের 1, কখন 8 ভাগের 1। আর হলো কনভার্সন, সে কি কখনো তার যে ক্যারেক্টার, সে যে একজন কোরআনিক ইয়ার, সেই কোরআনিক ইয়ার বা শেয়ারার, এইটার থেকে কনভার্ট হয়ে সে কি কখনো রেজিডুয়ারি বা আসাবা হতে পারে? উত্তর হচ্ছে না, সে কখনোই রেজিডুয়ারি না, তার একটাই স্ট্যাটাস, সে হচ্ছে কোরআনিক ইয়ার। এই যে 2টা সিচুয়েশন, 2টা সিচুয়েশনে তার স্পেসিফিক যা পাওয়ার কোরআন বলে দিয়েছে সেটাই পাবে, আর না পাওয়ার তো কোনো চান্স তার নাই, এই 2টা সিচুয়েশনের মধ্যে পড়বে। এখন প্রশ্ন হলো, যদি কোনো ব্যক্তি 2টা 3টা 4টা বউ থাকে, ওয়াইফস থাকে, সেই ওয়াইফস মিলে একজন ব্যক্তি মারা গেল, তার দেখা গেল 2জন, ধরেন যে 2টা ওয়াইফ আছে, একটা সন্তান আছে। এখন আমরা দেখলাম যে সন্তান যেহেতু আছে, সন্তান থাকলে তো তাহলে ওই ওয়াইফ কত পাবে, 8 ভাগের 1 পাবে। এখন 8 ভাগের 1 পাবে, তাও আবার ওয়াইফ 2জন। তাহলে এই 8 ভাগের 1 যে পেলো, এইটাই আবার 2জন ওয়াইফের মধ্যে সমানভাবে ভাগ করা হবে, অর্থাৎ 16 ভাগের 1, 16 ভাগের 1 করে পাবে। আর বাকি যেটা 16 ভাগের 14 যেটা থাকলো পুরাটা অংশ তখন ছেলে পেয়ে যাবে। অর্থাৎ ওয়াইফ যদি একাধিক থাকে, তাহলে একজন ওয়াইফ যা পাওয়ার কথা ছিল, মূলত সব ওয়াইফ মিলে অতটুকু পাবে, তখন তাদের সংখ্যার ভিত্তিতে তখন এটা নিজেদের মধ্যে ভাগ হয়ে যাবে। এই হচ্ছে ওয়াইফের অংশ। আমরা কয়েকটা অঙ্ক এখানে দেখে নিই একটু। এই যে দেখেন, ওয়াইফ 4 ভাগের 1 অংশ পেয়েছে, কেন পেয়েছে? কারণ হচ্ছে এখানে সন্তান নাই, সন্তানের সন্তানাদিরাও নাই, ছেলের সন্তানাদিরাও সানস চাইল্ডও নাই, হাউস ওয়াইফের, স্বাভাবিকভাবে সে 4 ভাগের 1 পেয়েছে। অর্থাৎ এই সিচুয়েশনে হাজবেন্ড হাফ পেত, এই সিচুয়েশন ওয়াইফ 4 ভাগের 1 পেয়েছে। আবার পরবর্তী একটা উদাহরণ দেখি, এখানে ওয়াইফ 8 ভাগের 1 পেয়েছে, কেন পেয়েছে? সানস ছিল। এই সিচুয়েশনে হাজবেন্ড কত পেত? 4 ভাগের 1 পেত, আর এই সিচুয়েশনে ওয়াইফ এসে 8 ভাগের 1 পেয়েছে। যে উপরের এক্সাম্পল গুলো ভালোভাবে বুঝলে এখানে আর এক্সপ্লেইন করার আসলে খুব বেশি দরকার নেই। এখানে কি হয়েছে, এখানে দেখা যাচ্ছে যে ডটারের সাথে একই কথা, ওয়াইফ 8 ভাগের 1 অংশ পেয়েছে, আর ডটার তো তারপরে তার যে কোরআনে গিয়ার হিসেবে তার যেটা পাওয়ার সেটা এখানে পেয়েছে। সেটা নিয়ে কিন্তু এখানে মূল আলোচনা না, আমি এইটা বুঝাইতে চাচ্ছি, ডটার নিয়ে যখন আলোচনা করবো, ডটার কত পায়, তখন সেখানে ডটার নিয়ে বিস্তারিত বলবো। তাহলে আমরা দেখলাম কখন 4 ভাগের 1 পায়, কখন 8 ভাগের 1 পায়।
সান সান হলেও একই কথা, এই যে 8 ভাগের 1 পেয়েছে, আর এরা হচ্ছে রেসিডিউয়ারি বা আসাবা হিসেবে বাকি অংশ পেয়ে গিয়েছে। এই হচ্ছে মোটামুটি ওয়াইফের অংশ। মোর দেন ওয়ান ওয়াইফ হলে কি হবে? এই যে ওয়াইফ ওয়ান, ওয়াইফ টু, আর ফাদার। তাহলে ওয়াইফ যদি ফাদার থাকে, যেহেতু সন্তানের নেই, তাহলে কত পাবে? 4 ভাগের 1 পাবে না? এই 4 ভাগের 1 অংশ আবার দুইজনের মধ্যে সমানভাবে ভাগ হয়ে যাবে। সমানভাবে ভাগ হলে কি হবে? 8 ভাগের 1, 8 ভাগের 1 করে পাবে। তাহলে 8 ভাগের 1, 8 ভাগের 1 কত হলো? 8 ভাগের 2। বাকি যেটা থাকে 8 ভাগের 6, ফাদার রেসিডিউ বা অবশিষ্ট ভোগী হিসেবে সেই সম্পত্তিটা পেয়ে যাবে। এখানে একই জিনিস, আগে যেটা 4 ভাগের 1 কে ভাগ করেছে, এখানে যেহেতু সন্তান আছে, এই জন্য 8 ভাগের 1 পাবে দুজন মিলে, আর একজন একজন করে পাবে। 8 ভাগের 1 কে আরো যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 16 ভাগের 1, 16 ভাগের 1 হিসেবে পাবে, বাকি সম্পত্তিটা রেসিডিউ হিসেবে ফাদার পেয়ে যাবে। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। ওয়াইফ এবং হাজবেন্ড কখন কোন অবস্থাতে কতটুকু সম্পত্তি পায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ স্কুল অফ হকের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।